সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণী ক্লাসে তোমাদের সবাইকে আছি। আমি দিবাকর বাগচি, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নকদান বই অধ্যায় সম্বন্ধে জানবো এবং গণিত করব। নকদান বই যার ইংরেজি হচ্ছে ক্যাশ বই। নগদান বই নামটা থেকেই আমরা সাধারণভাবে বুঝতে পারি যে হিসাবের বইতে শুধুমাত্র নগদ সংক্রান্ত, নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়ে থাকে, সেটাই হচ্ছে মূলত নগদান হিসাব। অর্থাৎ নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানের মতো যে হিসাবগুলো শুধুমাত্র নগদে হয়ে থাকে, সেগুলোই হচ্ছে নগদান বইয়ের অন্তর্ভুক্ত বিষয়। সংজ্ঞা প্রথমে আমাদের কি আছে? সংজ্ঞাতে কি বলছে? নগদান বই হচ্ছে যে বইতে নগদ আদান প্রদান লিপিবদ্ধ করা হয়, তাকেই বলা হয় নগদান বই। খুব সহজ একটা ডেফিনেশন। যে বইতে নগদ হিসাব লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ নগদ হিসাব লিপিবদ্ধ করা হয়, নগদ আদান প্রদান লিপিবদ্ধ করা হয়, সেটাই হচ্ছে আমাদের নগদান হিসাব। দ্বিতীয়ত কি বলছে? উদ্দেশ্য। নগদান বইয়ের উদ্দেশ্যটা কি? শুধুমাত্র নগদ লেনদেন, আমার ব্যবসায় যে নগদ লেনদেন গুলো হচ্ছে বা যে নগদ সংক্রান্ত যে আদান প্রদান গুলো হচ্ছে, আমার নগদ টাকা আসছে চলে যাচ্ছে, কত টাকা আসলো, কি পরিমাণ গেল, কোথায় গেল, বা কিভাবে কোন মাধ্যমে আসলো, এইগুলো যে বইতে লিপিবদ্ধ করা হচ্ছে আমার এই নগদান বইয়ের মূল উদ্দেশ্য। এছাড়া অন্যান্য উদ্দেশ্যের মধ্যে রয়েছে চুরি জালিয়াতি রোধ করা, হিসাব প্রকৃতভাবে সংরক্ষণ করা, নির্দিষ্ট সময় অন্তর ব্যালেন্স সংরক্ষণ করা, কত টাকা আমার মাস শেষে ব্যালেন্স হচ্ছে সেটা নির্ধারণ করা। নগদান বইও কিন্তু ডেইলি বেজে করা হয় এবং মাসের জন্য করা হয়ে থাকে। নগদান বই কি করা হয়? দিন ভিত্তিক করা হয়, তার প্রত্যেক দিনের হিসাব পৃথকভাবে লেখা হয় কিছুটা জাবেদার মতো, এবং তোমার মানে মাসের জন্য, একটা মাসের জন্য বা নির্দিষ্ট সময়ের জন্য প্রস্তুত করা হয়ে থাকে। আচ্ছা, তোমাদের এখানে একটা বিষয় বলে রাখি এর মধ্যে, সেটা হচ্ছে নগদান বই আর নগদান হিসাব দুইটা কিন্তু পৃথক বিষয়। খুব ভালো করে খেয়াল রাখবা, নগদান বই এবং নগদান হিসাব দুইটা কিন্তু পৃথক বিষয়। এই নগদান বইতে শুধুমাত্র নগদ সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়ে থাকে, আর নগদান হিসাব কিন্তু খতিয়ানের অন্তর্ভুক্ত। এটা কিন্তু খতিয়ানের অন্তর্ভুক্ত, অর্থাৎ জাবেদা থেকে আমরা যে নগদান হিসাবগুলো পেয়ে থাকি, সেগুলো পৃথকভাবে যে যে পুস্তকে বা যে স্থানে বা বইতে লিপিবদ্ধ করে রাখি, সেটা হয়ে থাকে নগদান হিসাব। এই দুইটার মধ্যে কিন্তু গরমিল করা যাবে না। এরপরে আসি শ্রেণী বিভাগ। আচ্ছা, নগদান বই নগদান বইকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। শ্রেণী বিভাগ কি? তিন ভাগে বিভক্ত। কি কি রয়েছে তিন ভাগের মধ্যে? সাধারণ নগদান, খুচরা নগদান, আর হচ্ছে বহু খরা বিশ্লেষণাত্মক নগদান। কি কি বললাম? সাধারণত নগদান বইকে তিনটা ভাগে ভাগ করা হয়ে থাকে। সেটা কি কি? সাধারণ নগদান, খুচরা নগদান, বহু খরা বা বিশ্লেষণাত্মক নগদান। সাধারণ নগদান আবার তিন ভাগে বিভক্ত। তিন ভাগে বিভক্ত কি কি? এক ঘরা নগদান, দুই ঘরা নগদান, আর হচ্ছে তিন ঘরা নগদান। আচ্ছা, এবার তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, এই ঘরা কি জিনিস?
ঠিক আছে, প্রত্যেকটার সাথে কিন্তু ঘোড়া শব্দটা উল্লেখ করা আছে। আমরা হিসাব বিজ্ঞানের যারা আছি সবাই কিন্তু জানি হিসাব বিজ্ঞানের সকল অঙ্কই কিন্তু অধিকাংশ অঙ্কই কিন্তু কোনো না কোনো ছকের মাধ্যমে হয়ে থাকে। আমরা বিভিন্ন অঙ্কের জন্য বিভিন্ন ধরনের বা বিভিন্ন ঘরের কলামের ছক ব্যবহার করে থাকি। যে নবদান বইতে একটি মাত্র টাকার ঘর থাকে সেটাকে বলা হয় এক ঘরা নবদান বই। অর্থাৎ সেখানে মাত্র নগদের নামক একটা ঘর থাকে বা পরিমাণ টাকা বলা হয়ে থাকে, একটা মাত্র টাকার ঘর থাকে, সেটা হচ্ছে এক ঘরা নবদান। যে নবদান বইতে দুইটি টাকার ঘর থাকে, নগদ এবং ব্যাংক, সে তাকে বলা হয় হচ্ছে দুই ঘরা নবদান বই। এবং যে নবদান বইতে তিনটি টাকার ঘর থাকে, অর্থাৎ নগদ টাকা, ব্যাংক টাকা এবং বাট্টা টাকা, এই তিনটা ঘর থাকে, তখন তাকে বলা হয় তিন ঘরা নবদান। আমি আবার বলি, যে নবদান বইতে একটি মাত্র টাকার ঘর থাকে তাকে বলা হয় এক ঘরা নবদান বই। যে হিসাবের বইতে দুইটি টাকার ঘর থাকে সেটাকে বলা হয় দুই ঘরা নবদান বই। যে হিসাবের বইতে, যে নবদান হিসাবের বইতে হচ্ছে তিনটি টাকার ঘর, অর্থাৎ নগদ, ব্যাংক এবং বাট্টা, তিনটি টাকার ঘর থাকে, তাকে বলা হয় তিন ঘরা নবদান বই। এরপরে আসি খুচরা নবদান। খুচরা নবদানটা কি জিনিস, এটা সাধারণত ব্যাখ্যা দিই, এর গণিত আছে, আমরা করবো, তখন বুঝতে পারবো ভালো করে। খুচরা নবদান হচ্ছে যে নবদান বইতে বছরে বিভিন্ন ছোটখাটো খরচ হয়ে থাকে, যেমন কি আলপিন কেনা হলো, সেফটি পিন কেনা হলো, স্টাপলার কেনা হলো, আঠা কেনা হলো, ভিক্ষুককে ভিক্ষা দেওয়া হলো, রিক্সা ভাড়া দেওয়া হলো, বা ছোটখাটো পরিবহন খরচ দেওয়া হলো, কাউকে বকশিশ দেওয়া হলো। এই ধরনের কিন্তু প্রতিষ্ঠানে অনেক ছোট ছোট খরচ হয়ে থাকে। একটা বড় প্রতিষ্ঠান চালাতে গেলে কিন্তু এই ধরনের অনেক ছোট ছোট খরচ হয়ে থাকে। এই ছোট ছোট খরচগুলোকে একত্রে লিপিবদ্ধ করে রাখার জন্য যে নবদান বই ব্যবহার করা হয় সেটাই হচ্ছে মূলত খুচরা নবদান বই। ক্লিয়ার? এরপরে হচ্ছে বহুগড়া বা বিশ্লেষণাত্মক নবদান বই। বহুগড়া বা বিশ্লেষণাত্মক নবদান বইতে সাধারণত সাধারণ নবদান এবং খুচরা নবদান একত্রে করে আনা হয়। এই নবদান বইতে বিভিন্ন ধরনের যে নগদের টাকা, অর্থাৎ নগদ যত রকম আসছে বা যত রকম চলে যাচ্ছে সেগুলো কিন্তু অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। সেগুলো হচ্ছে বহুঘরা বা বিশ্লেষণাত্মক ভিত্তিক নবদান বই। খুচরা নবদানের শ্রেণীবিভাগ আছে, বহুঘরা বিশ্লেষণাত্মক নবদানের শ্রেণীবিভাগ রয়েছে, সেগুলো আমরা পরে দেখব। আজকে আমাদের মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে এক ঘরা নবদান বই। আমরা মূলত এইটা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বোর্ডটা পরিষ্কার করে দিচ্ছি। আমরা আজকে কি করব, এক ঘরা নবদান। তাহলে এক ঘরা নবদান কি, যে নবদান বইতে শুধুমাত্র একটি টাকার ঘর থাকে, যে নবদান বইতে সাধারণত একটি মাত্র টাকার ঘর থাকে, সেটি হচ্ছে এক ঘরা নবদান বই। এখানে শুধুমাত্র হিসাব করতে হয় আমার নগদ টাকা আসছে না নগদ টাকা চলে যাচ্ছে। যদি আমার নগদ টাকার আগমন হয় তাহলে আমাকে ডেবিট পক্ষে বসাতে হবে, এবং যদি নগদ টাকা চলে যায় তাহলে হচ্ছে আমাকে ক্রেডিট পক্ষে দিতে হবে। আমি একটা ছোট্ট গণিতের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করি। একটা গণিত আমি করি। 2017 সালে সুজন এর নগদ আগমন ও নির্গমন নিম্নরূপ, অথবা লেনদেন নিম্নরূপ। তো 2017 সালে এটা লেখা জুন মাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম নাও এবং আমার সাথে সাথে প্রশ্নটা তুলে নাও। কি বলছে, 2017 সালে জুন মাসে সুজনের নগদ আগমন ও নির্গমন নিম্নরূপ, বা অনেক সময় লেখা থাকতে পারে লেনদেন গুলো নিম্নরূপ। কি কি বলছে, জুন 1 প্রারম্ভিক নগদ তহবিল 20,000 টাকা। জুন 5 নগদে পণ্য ক্রয়,
নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। 10 তারিখ নগদে বিক্রয় 30,000 টাকা। 12 তারিখ সুমিকে প্রদান 7,000 টাকা। 15 তারিখ দেনাদার হতে প্রাপ্ত 12,000 টাকা। 18 তারিখ সুদ পাওয়া গেল, মুনাফা পাওয়া গেল কত টাকা? 1200 টাকা। এরপরে হচ্ছে 22 তারিখ বেতন প্রদান 2,200 টাকা। তারপরে হচ্ছে কি বিজ্ঞাপন বাবদ প্রদান 500 টাকা। আর 27 তারিখ ধারে পণ্য বিক্রয় 70,000 টাকা। 30 তারিখ রফিকের কাছ থেকে প্রাপ্তি প্রাপ্তি 7,000 টাকা। করণীয় 1 ঘোড়া নৌকা। ঠিক আছে, আমি প্রশ্নটা এবার রিভিউ করি। প্রশ্নটা তুলে নিলাম, এবার প্রশ্নটা রিভিউ করি। কি কি বলছে দেখো। 2017 সালের জুন মাসে সুজনের নগদ আগমন ও নির্গমন বা নিম্নরূপ বা লেনদেনগুলো নিম্নরূপ। তার কি কি লেনদেন হয়েছে জুন মাসে? 1 তারিখে প্রারম্ভিক নগদ তহবিল ছিল 20,000 টাকা। 5 তারিখে নগদে পণ্য ক্রয় করেছে সে 5,000 টাকা। 10 তারিখে সে নগদে বিক্রয় করেছে 30,000 টাকা। 12 তারিখে সুমিকে প্রদান করেছে 7,000 টাকা। 15 তারিখ দেনাদার হতে প্রাপ্ত 12,000 টাকা। 18 তারিখ মুনাফা পাওয়া গেল 1200 টাকা। 22 তারিখ বেতন প্রদান 2200 টাকা। 25 তারিখ বিজ্ঞাপন বাবদ প্রদান 5,000 টাকা। 27 তারিখ ধারে পণ্য বিক্রয় 70,000 টাকা। 30 তারিখ রফিকের নিকট হতে প্রাপ্তি 7,000 টাকা। করণীয়তে বলছে 1 ঘোড়া নতুন বই প্রস্তুত করো। তাহলে আমরা প্রথমে ছকটা টানি। তারিখ, বিবরণ, রসিদ নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, ভাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা এবং লাস্ট হচ্ছে আমার টাকা। ঠিক আছে, ঘরটা দেখে নাও। ঘরটা হচ্ছে 10টা ঘর আছে। তারিখ, বিবরণ, আমরা ঘরের নাম দিই তারিখ, বিবরণ, এটার নাম কি দিলাম? রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা, তারপরে হচ্ছে এখানে তারিখ,
বিবরণ, এই পাশে হয় ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা, আর হচ্ছে পরিমাণ টাকা। ঘর হবে কিন্তু মোট 10টা, এদিকে 5টা এদিকে 5টা, এটা হচ্ছে আমার ডেবিট সাইড আর এটা হচ্ছে আমার ক্রেডিট সাইড। ঠিক আছে, আর তোমরা সবাই আশা করি ঘরটা ছকটা জানতে পারছো। তারিখ, বিবরণ, রসিদ নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা। তারিখ, বিবরণ, ভাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা। ছোট ছোট করে লেখার জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না, এই জন্য মুখে বলছি। আচ্ছা, আমাদের উপরে কি লিখতে হবে বলতো? উপরে 3টা লাইন লিখতে হবে। এটা ব্যবসায়টা কার? সুজন। তাহলে লিখি জনাব সুজনের, জনাব সুজনের নকশার বই। বা এখানে তোমরা চাইলে ব্র্যাকেটে বা শুরুতে লিখে দিতে পারো এক ঘর, এটা লিখতে হবে, মেনশন না করলেও হবে। আমি এবার গণিতটা শুরু করি। তাহলে কি বলছে প্রথমে দেখো তো, 1 জুন প্রারম্ভিক নগদ তহবিল হচ্ছে 20,000 টাকা। তাহলে আমরা তারিখের ঘরে লিখি 2017 জুন 1। জুন 1-এ কি আছে? প্রারম্ভিক নগদ তহবিল, ইটস মিন ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি কত টাকা হবে বলো তো? ব্যালেন্স বিডি হচ্ছে আমার 20,000 টাকা। তাহলে আমরা টাকার ঘরে লিখলাম 20,000। ক্লিয়ার? এরপরে আমার কি আছে দেখো, নগদে পণ্য ক্রয়। পণ্য ক্রয় করলে আমার টাকা আসছে না যাচ্ছে। নগদান বইতে হিসাব কিন্তু খুব সহজ, নগদ বইয়ের হিসাব কিন্তু খুব সহজ। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমার নগদ টাকা আসছে না নগদ টাকা চলে যাচ্ছে, নগদ টাকা আসছে না নগদ টাকা চলে যাচ্ছে, এই বিষয়টা সবচেয়ে বেশি মুখ্য। এই জিনিসটা যদি তুমি ক্লিয়ার কনসেপ্ট রাখতে পারো তাহলে কিন্তু সহজে অঙ্ক করে ফেলতে পারো। তাহলে নগদে পণ্য ক্রয়ের ফলে কিন্তু আমার টাকা কি চলে যাচ্ছে। তাহলে আমরা এদিকে লিখি 2017 সাল জুন 5 ক্রয় হিসাব। ক্রয় হিসাবে কত টাকা? 5,000 টাকা। আচ্ছা, নিচে কিন্তু এক্সপ্লানেশন দিতে হয়, যেমন যাদের হাতে এক্সপ্লানেশন দিতে হয় সেই রকম কিন্তু নগদ বইতেও এক্সপ্লানেশন দিতে হয়। অর্থাৎ যেমন নগদে পণ্য ক্রয়, এখানে কিন্তু লিখতে হবে নগদে পণ্য ক্রয়। আচ্ছা, এক্সপ্লানেশনের ব্যাপারটা বলি। এক্সপ্লানেশন অনেক সময় প্রশ্নপত্রে উল্লেখ করে দেওয়া থাকে যে ব্যাখ্যার প্রয়োজন নেই, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই নেই। দ্বিতীয়ত, অঙ্কের ভলিউম যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রেও ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন। কিন্তু যদি ছোট অঙ্ক থাকে এবং যদি প্রশ্নপত্রে উল্লেখ করা থাকে ব্যাখ্যা সহ, তখন কিন্তু তোমাদেরকে এই নিচে এক্সপ্লানেশন প্রত্যেকটা লিখে দিতে হবে, অর্থাৎ কি বাবদ এটা আসলো বা গেল। এরপরে দেখি 10 তারিখে কি বলছে, নগদে পণ্য বিক্রয়। বিক্রি করলে টাকা আসবে না যাবে? টাকা আসবে, তার মানে টাকা আসলে ডেবিট দিকে বসাতে হবে। তাহলে হচ্ছে আমার কয় তারিখ বলতো? 10 তারিখ। তাহলে জুনের 10 আমরা কি লিখবো? বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব, বিক্রয় হিসাবে কত টাকা আছে? 30,000 টাকা। এক্সপ্লানেশন লিখতে হবে নগদে বিক্রয়। ক্লিয়ার? নগদে বিক্রয়। এরপরে আমার আছে কি 12 তারিখ, সুমিকে প্রদান 7,000 টাকা। তাহলে আমার নগদ টাকা আসছে না চলে গেল? সুমিকে প্রদান করলাম, তাহলে ডেফিনেটলি আমার নগদ টাকা চলে যাচ্ছে। সবকিছু হিসাব করতে হবে কিন্তু টাকা আসছে না যাচ্ছে এটা দ্বারা। এবার সুমিকে যেহেতু আমার প্রদান করছি, সুমি আমার কি বলতো? পাওনাদার না দেনাদার? সে হচ্ছে আমার পাওনাদার, সুমি হচ্ছে আমার পাওনাদার। তাহলে আমাকে লিখতে হবে কি 12 তারিখ পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব এক্সপ্লানেশনে লিখতে হবে সুমিকে প্রদান বা সুমিকে নগদ প্রদান, এটাও লেখা যেতে পারে। সুমিকে আমি নগদ প্রদান করলাম কত টাকা? 7,000 টাকা। ক্লিয়ার? এরপরে আছে কি 15 তারিখ। 15 তারিখে কি বলছে? দেনাদার হতে প্রাপ্ত 12,000 টাকা। দেনাদার হতে পাওয়া গেল কত টাকা? 12,000 টাকা। তাহলে এটা আমার ডেফিনেটলি কি আয়, অর্থাৎ প্রাপ্তি। তাহলে আমার কত তারিখ? 15 তারিখ দেনাদার হিসাব। দেনাদার হিসাব, দেনাদারের কাছ থেকে প্রাপ্ত হলো আমার 12,000 টাকা। তাহলে এক্সপ্লানেশন আমি লিখবো দেনাদার হতে প্রাপ্ত।
দেনাদার হতে প্রাপ্তি 12,000 টাকা। খুব সহজ, কিন্তু নগদান বই কিন্তু খুবই সহজ। এটার মুখ্য বিষয় হচ্ছে নগদ টাকা আসছে না যাচ্ছে, এই জিনিসটা প্রথমে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এরপরে বলছে কি মুনাফা পাওয়া গেল। ডেফিনেটলি আয়, অর্থাৎ ইনভেস্টমেন্ট থেকে বা সে ঋণ প্রদান করছিল কোনো কিছু থেকে সে মুনাফা পেল, বা বিনিয়োগ করেছিল সেখান থেকে মুনাফা পেল, এটা আমার জন্য কি আয়। তাহলে এটা আমাকে আয়ের দিকে দেখতে হবে, ডেবিট দিকে। তাহলে ডেবিট দিকে 18 তারিখ দিই, মুনাফা পাওয়া গেল। তাহলে মুনাফা হিসাব, এক্সপ্লানেশনে মুনাফা প্রাপ্তি। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, প্রাপ্তি এবং প্রাপ্য এই দুইটা কিন্তু নগদানের বইয়ের ক্ষেত্রে খুব গুরুত্ব সহকারে দেখবে, লক্ষ্য রাখবে। প্রাপ্তি এবং প্রাপ্ত, অর্থাৎ প্রাপ্ত মানে কি, যেটা আমি পেয়ে গেছি অলরেডি, কিন্তু এটা আমার আয় হয়ে গেছে। আর প্রাপ্য মানে কিন্তু বকেয়া। নগদান বইতে শুধুমাত্র নগদ টাকা আসে, নগদ টাকার বাইরে অন্য কিছু কিন্তু আসবে না। নগদান বইতে বারবার বলছি, নগদের বাইরে কিন্তু কোনো কিছু আসবে না। ব্যাংক আসতে পারে, বার্তা আসতে পারে, তবে কারবারি বার্তা আসে না। সেক্ষেত্রে কিন্তু নগদ বার্তা বা নগদ বার্তা প্রাপ্তি বা নগদ বার্তা প্রদান সেটা অন্তর্ভুক্ত হবে, তবে কারবারি বার্তা কিন্তু আবার অন্তর্ভুক্ত হয় না। যাই হোক, বার্তার বিষয়টা মূলত 3 ধরনের নগদানের আলোচ্য বিষয়, সেখানে আরো ব্যাখ্যা আকারে জানাবো। তবে আপাতত এখানে মনে রাখবা যে প্রাপ্তি এবং প্রাপ্য দুইটা কিন্তু পৃথক। প্রাপ্তি এবং প্রাপ্য, প্রাপ্তি বা প্রাপ্ত হলে কিন্তু অন্তর্ভুক্ত হবে, কিন্তু প্রাপ্য, যেটা প্রাপ্য এটা কিন্তু অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, এরপরে কি বলছে, বেতন প্রদান 2200 টাকা। কয় তারিখ? 22 তারিখ। তাহলে আমরা বেতন প্রদান করেছি, এটা আমার ব্যয় হয়েছে। তাহলে আমরা লিখি বেতন হিসাব, বেতন হিসাব, বেতন প্রদান, এক্সপ্লানেশন লিখি, বেতন প্রদান করছি আমি কয় টাকা? 2200 টাকা। বেতন প্রদান করছে ছোট ব্যবসা, 2200 টাকা। আচ্ছা, বেতন প্রদান হচ্ছে 2200 টাকা, প্রদানের ঘরে গেল। তারপরে 25 তারিখে বলছে বিজ্ঞাপন বাবদ প্রদান 500 টাকা। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, অর্থাৎ মানে বিজ্ঞাপন বাবদ আমি ব্যয় করেছি কত টাকা? 500 টাকা। কত তারিখ? 25 তারিখ। বিজ্ঞাপন হিসাব, বিজ্ঞাপন হিসাব, এক্সপ্লানেশনে লেখো বিজ্ঞাপন বাবদ প্রদান। বিজ্ঞাপন বাবদ প্রদান। আজকে এক্সপ্লানেশন সহ লিখছি, পরবর্তী অঙ্কগুলোতে আর এত এক্সপ্লানেশন আমি যাব না। আচ্ছা, বিজ্ঞাপন বাবদ প্রদান হচ্ছে 500 টাকা, ঠিক আছে। এরপরে কি আছে বলতো? 25 তারিখের পরে 27 তারিখ, ধারে পণ্য বিক্রয় 70,000 টাকা। এটা কি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে বলতো? এটা অবশ্যই নগদান বইতে অন্তর্ভুক্ত হবে, কারণ এখানে বলে দিয়েছে নগদান বই। আমার হিসাব বইটার নামই হচ্ছে নগদান বই। এখানে আমার নগদ এবং ব্যাংক প্রাপ্তি বা জমা হিসাব থাকবে, এখানে অন্য কোনো হিসাব কিন্তু আসবে না। তাহলে যেহেতু আমি ধারে পণ্য বিক্রি করছি 70,000 টাকা, এটা কিন্তু আমার ডেফিনেটলি অন্তর্ভুক্ত হবে না। তাহলে কিন্তু এই তারিখটা আমার বাদ চলে গেল। এরপরে আছে কি 30 তারিখ, কি বলছে? রফিকের নিকট থেকে প্রাপ্তি 7,000 টাকা। রফিক আমার কি বলতো? দেনাদার না পাওনাদার? যেহেতু প্রাপ্তি সেহেতু ডেবিট দিকে বসবে, এটা কনফার্ম। সর্বপ্রথম কনফার্ম করবা যে এটা আমার ডেবিটে আসবে না ক্রেডিটে আসবে, এটা আমার আয় হয়েছে না ব্যয় হয়েছে। যেহেতু রফিকের প্রাপ্তি, তাহলে এটা কিন্তু আমার আয়ের দিকে আসছে। তাহলে আমরা কি লিখতে পারি? রফিক হচ্ছে আমার কি বলতো? দেনাদার হিসাব, দেনাদার হিসাব। এক্সপ্লানেশন লেখো রফিকের নিকট থেকে প্রাপ্তি। রফিকের নিকট থেকে প্রাপ্তি, রফিকের নিকট থেকে কত টাকা পেয়েছি? 7,000 টাকা। তাহলে আমি টাকার ঘরে লিখলাম 18 তারিখের টাকাটা বসানো হয়নি। ওকে, তাহলে 18 তারিখে ছিল মুনাফা বাজার বছর। ওকে, আচ্ছা, রফিকের নিকট থেকে প্রাপ্তি হচ্ছে আমার 7,000 টাকা। এরপরে আর কি আছে? আর কিছু নাই। তাহলে কিন্তু আমার অঙ্কটা শেষ। এইবার নগদান বইতে ব্যালেন্স তৈরি করতে হয়। নগদান বইতে সবসময় ব্যালেন্স তৈরি করতে হয়। যদি আমার ডেবিট পক্ষে বেশি থাকে এবং ক্রেডিট পক্ষে কম থাকে, সেটা কিন্তু আমার হচ্ছে নগদ উদ্বৃত্ত বলা হবে। আর যদি ব্যয়ের দিকে বেশি থাকে, ক্রেডিট দিকে বেশি থাকে, ডেবিট দিকে কম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু নগদ ঘাটতি বলা হয়ে থাকে। কি বললাম আবার বলি,
আমার ডেবিট দিকে বেশি আছে, ক্রেডিট দিকে কম আছে, তাহলে কিন্তু আমার কি হচ্ছে বলতো, সেটা নগদ উদ্বৃত্ত। আর যদি আমার ক্রেডিট দিকে বেশি আছে, ডেবিট দিকে কম আছে, সেই ক্ষেত্রে আমার কি হবে, সেটা নগদ ঘাটতি। আমরা এখানে দেখে বুঝতে পারছি আমাদের ডেবিট দিকে বেশি আছে। ডেবিট দিকে যোগফল কত বলতো, 30, 40, 50, 60, 60, 30, 40, 50, 60, তো না ইয়ে যাবার করতে অঞ্জুর পাও 60, 60,000, 60,200, 60,200 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এদিকেও লিখে দিই 60,200 টাকা। তাহলে আমাকে এখন কি করতে হবে বলতো, ব্যালেন্স সিডি নির্ণয় করতে হবে। মাস শেষে আমাকে কি করতে হবে, ব্যালেন্স সিডি। জুন মাস কয় দিনে বলতো, 30 না 31? জুন মাস হচ্ছে 30 দিন, মাসের শেষ তারিখ, ব্যালেন্স সিডি। আচ্ছা, এই বিডি আর সিডির ব্যাখ্যাটা তোমাদেরকে বলি। বিডি এর ফুল মিনিং হচ্ছে ব্রড ডাউন, বিডি মানে ব্রড ডাউন, আর সিডি মানে হচ্ছে ক্যারিড ডাউন। বিডি তে হচ্ছে ব্রড ডাউন, সিডি তে হচ্ছে ক্যারিড ডাউন। আর এর আরো দুটো জিনিস আছে, একটাকে বলা হয় বিএ অর্থাৎ ব্রড ফরওয়ার্ড, আর একটা হচ্ছে সিএফ ক্যারিড ফরওয়ার্ড। ওকে, তাহলে আমার এখন ব্যালেন্সটা বের করি, কত টাকা আছে দেখো তো। 5, 5, 7, 13, 14, 15, 15,000, 700, 15,700। 44,500 টাকা, 44,500 টাকা। তাহলে সুজনের মাস শেষে উদ্বৃত্ত থাকছে কত, 44,500 টাকা। এই 44,500 টাকা কিন্তু আমাকে এবার কি করতে হবে বলতো, পরের মাসের শুরুতে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমার অঙ্কটা হচ্ছে কি, জুন মাসে, জুন মাসের হিসাব কিন্তু আমার ক্লোজ হয়ে গেছে। এবার আমার জুলাই মাসের 1 তারিখ, এখানে এসে লিখতে হবে কি, জুলাই 1। জুলাই 1 তারিখে আমার ব্যালেন্স বিডি 44,500। এখান থেকে আবার পরবর্তী মাসের হিসাব কন্টিনিউ হতে থাকবে। এটাই হচ্ছে লকডাউন বইয়ের প্রক্রিয়া। এবার এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে 27 তারিখের হিসাবটা কিন্তু আমরা অন্তর্ভুক্ত করি নাই। 27 তারিখের হিসাবটা কিন্তু আমাদের অন্তর্ভুক্ত হয়নি। এইটা কিন্তু নিচে এসে লিখে দিতে হবে যে ধারে পণ্য বিক্রয় লকডাউন বইতে অন্তর্ভুক্ত হয় না, এই কথাটা কিন্তু লাস্টে মেনশন করতে হবে। ধারে বিক্রয় অন্তর্ভুক্ত হয় না, ঠিক আছে, এই কথাটা লাস্টে আমাদেরকে মেনশন করে দিতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি গণিতটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, তোমরা সকলে আশা করি খাতাতে তুলে নিয়েছো। তাহলে লকডাউন বইতে কি, এক ঘোড়া লকডাউনের ক্ষেত্রে কি হয়ে থাকে, একটা মাত্র টাকার ঘর থাকে। আচ্ছা, সেখানে হচ্ছে কি করতে হয়, আমার যত আয় হচ্ছে সেগুলো ডেবিট পক্ষে বসাতে হবে, যেগুলো আমার ব্যয় হচ্ছে সেগুলো ক্রেডিট পক্ষে বসাতে হবে। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে নগদ বা ব্যাংক ভিত্তিক আদান বা প্রদান হচ্ছে কিনা। যদি কোনো প্রাপ্য হিসাব থাকে বা বাকিতে হিসাব থাকে, সেগুলো কিন্তু অন্তর্ভুক্ত হবে না। যদি কোনো রকম বকেয়া থাকে, সেটাও কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে না। খুব কেয়ারফুল থাকবে। সময় কত হলো শেষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 1 ঘন্টা লকডাউন বই করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা 2 ঘন্টা এবং 3 ঘন্টা লকডাউন নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ।